নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেক দিন পর আজকে ভিডিওটা করতে এলাম। সাধারণত আমি হেলথ রিলেটেড ভিডিওগুলো বানাই, কিন্তু অধুনা আজ একটা নতুন টপিক নিয়ে ভিডিওটা করব। সেটা হেলথ রিলেটেড ভিডিও নয়, সেটা হচ্ছে অধুনা বাংলাদেশ নিয়ে কিছু বলার অবশ্যই দরকার আছে। কারণ তারা যা শুরু করেছে সেটা ভারতীয় হিসাবে কখনোই মেনে নেওয়া যায় না। তাই কিছু কথা আজকে বলতে চাই। সেটা হচ্ছে, অত 5ই আগস্ট থেকে আপনারা জানেন সবাই বাংলাদেশের অবস্থা তথৈবচ অবস্থা হয়ে আছে। হাসিনা পালিয়ে ভারতে চলে এসছে, সেখানে ডক্টর ইউনূসের একটা অগণতান্ত্রিক সরকার চলছে, যার এখনও কোনো ইলেকশন হয়নি, সামনে হবে ঘোষণা করছে। কিন্তু এই 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ বরাবরই সেখানকার লোকেরা, বিশেষ করে জামাতের লোকগুলো এবং আরও কিছু সন্ত্রাসীরা ক্রমশ ভারতকে নিয়ে প্রচুর খারাপ খারাপ মন্তব্য করে যাচ্ছে। ভারত এতদিন ধরে সব কিছু নোটিশে রাখছিল, ওয়াচ করছিল এবং দেখছিল যে জলটা কোন দিকে যায়। এখন যে সমস্ত বাংলাদেশের নেতারা উঠতি নেতা, তাদেরকে নেতা না বলাই সেও, তারা অ্যাকচুয়ালি ইতিহাসটা জানে না। এবং বাংলাদেশের ইতিহাস মোটামুটি সবাই আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ যদি বাংলাদেশকে হেল্প না করতো, তাহলে আজকের বাংলাদেশ হতো না। কিন্তু সেই বাংলাদেশ কিন্তু এখনকার বাংলাদেশ নয়। এখনকার বাংলাদেশটা হয়ে গেছে রাজাকারদের বাংলাদেশ। এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতারাই এখন আর বাংলাদেশে থাকে না, তারা প্রাণের ভয়ে অন্য জায়গায় পলায়ন করেছেন। তা মোটামুটি সেই ইতিহাসটা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা বা পরবর্তী ক্ষেত্রে যা যা ঘটেছে সবটাই আপনারা দেখেছেন। লাস্ট সপ্তাহে কিছু আপডেট হয়েছে, যেখানে বাধ্য হয়ে ভারতবর্ষের সরকার ভিসাটা বন্ধ করে দিয়েছে। এখন সেখানকার যে বাংলাদেশে যে ভারতবর্ষের অ্যাম্বাসিটা আছে, সেই অ্যাম্বাসিটা এখন বন্ধ করে দিয়েছে কিছু নেতা না উচ্চিংড়িদের কিছু মন্তব্যে। 5ই আগস্ট থেকেই তারা বলে আসছে যে ভারতবর্ষের 7 সিস্টার নাকি দখল করে নেবে, কেটে দেবে। আমি একটা কথা বুঝি না, কিছুটা হলেও তো পেটে বিদ্যা থাকা উচিত বা পড়াশোনা জানা উচিত। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশানটা যদি তারা একটু দেখে, বাংলাদেশটা কোথায়, বাংলাদেশের আশপাশে কী আছে। বাংলাদেশের জিওগ্রাফিকে যে বাংলাদেশকে সৃষ্টি করেছে ভারতবর্ষ, তার মানে ভারতবর্ষ বাংলাদেশকে সৃষ্টি করেছে মানে তাকে জন্ম দিয়েছে। জন্ম সাধারণত বাবারাই দেয়, তাহলে যে জন্ম দিয়েছে সে তো আবার শেষও করে দিতে পারে। কিন্তু ভারতবর্ষ কোনো দিন সেই পন্থায় হাঁটেনি। ভারতবর্ষ যখন যেরকম পেরেছে বাংলাদেশকে সাহায্য করে এসছে। এবং ভারতবর্ষের লোকেরা এখনও মনে করে যে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু মোটেই ভারত বিদ্বেষী নয়। কিছু রাজাকার, কিছু সন্ত্রাসী এবং কিছু খারাপ জগতের মানুষ সেখানে এসে ভিড় করেছে এবং ক্রমাগত তারা ভারতবর্ষকে উত্তেজিত করে যাচ্ছে। এবং অধুনা তো অনেক কিছুই আপডেট এসছে যে ভারতবর্ষে আমেরিকার একটা বেস ক্যাম্প হয়েছে, অন্যদিকে পাকিস্তান থেকে আইএসআইয়ের নেতারা প্রায় ঘন ঘন আসা যাতায়াত করে। পাকিস্তান ভেবেছে আর পাকিস্তানের সাইড দিয়ে ভারতের পশ্চিম দিক থেকে আর ভারতবর্ষকে আক্রমণ করে পারবে না। তাই এরা এখন শুরু করে দিয়েছে, বাংলাদেশের মাটিটাকে ইউজ করতে শুরু করেছে ভারতকে আর কি উত্তেজিত করার জন্য, ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য। সেটা ভারতবর্ষের ইন্টেলিজেন্সের কাছেও অনেক আগে থেকেই খবর আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের উচ্চিংড়ে সব নেতাগুলো তারা যে বলছে যে 7 সিস্টার দখল করে নেবে, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশানটা কী আছে। বাংলাদেশটা পুরোটাই তো ভারত দিয়ে ঘেরা এবং একটা সাইডে আছে বঙ্গোপসাগর। ওদিকে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ওদিকে আমাদের পশ্চিমবঙ্গ, ওদিকে বিহার, আর এদিকে বঙ্গোপসাগর, চতুর্দিকেই তো ভারতবর্ষ। বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। আমাদের ভারতবর্ষে উত্তরপ্রদেশের জনসংখ্যা এর থেকে অনেক বেশি।
ভারতবর্ষের মূল ব্যবসাটা কি? গার্মেন্টস। ভারতবর্ষে বাংলাদেশ থেকে যাতায়াতের ব্যবস্থাটা কি? ভারতের আকাশপথ অথবা বাংলাদেশের পোর্ট দিয়ে বঙ্গোপসাগর দিয়ে যাতায়াত। অন্যদিকে আছে চীন, ওদিক দিয়ে তো সাধারণত তারা যায় না। তা এমনিতেই কিছুদিন আগে বাংলাদেশের বেনাপোল থেকে রোড ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের কস্টিং খরচা অনেকটাই বেড়ে গেছে, সেখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেরা স্বীকার করেছে। তাছাড়া ভারতবর্ষের সব কিছুর ক্ষেত্রে, যেমন গঙ্গার জল, ভারতবর্ষের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আদানি, যে বাংলাদেশকে ইলেকট্রিক সাপ্লাই করে, প্রডিউস করে। এছাড়া ভারতবর্ষের সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ আছে কিসের জন্যে? চিকিৎসার জন্যে, ট্রিটমেন্টের জন্যে। তাহলে এরা যে বলে বেড়াচ্ছে যে ভারতবর্ষ নাকি বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট, ভারতবর্ষের নাকি বাংলাদেশ না হলে চলবে না, তাহলে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্টকে আমার কথাটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষ কত ইম্পোর্ট করে আর কত এক্সপোর্ট করে বাংলাদেশে, এর থেকেই বোঝা যাচ্ছে। তাহলে এই সমস্ত করে আলটিমেটলি কী হচ্ছে? ধরুন আপনারা এই সমস্ত জিনিসগুলো এগিয়ে নিলেন, আমাদের ভারতবর্ষের বাংলাদেশে থাকা ভারতের যে অ্যাম্বাসি আছে সেটাকে আবার অ্যাটাক করতে এসছেন আপনারা, ভেঙে দেবেন, বা এরপরে বলেছেন নাকি ঢুকে যাবেন, কত কিছু বলছেন। আপনাদেরকে যারা নাচাচ্ছে, আপনারা গাজর হয়ে নাচছেন, আপনাদেরকে যারা নাচাচ্ছে তারা এইটুকু বোঝে না আলটিমেটলি আপনাদের দেশটারই ক্ষতি হচ্ছে। বাংলাদেশের বর্তমান ইকোনমিক কন্ডিশান আর ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশান, বাংলাদেশের জিডিপি, ভারতের জিডিপি, বাংলাদেশের সারা পৃথিবীতে অবস্থান, বাংলাদেশের সারা পৃথিবীতে অবস্থান, একটু ট্যালি করে দেখুন তো। ভারতবর্ষ হচ্ছে চতুর্থ ইকোনমিক দেশ, কিছুদিন পরে কয়েক বছরের মধ্যে তৃতীয় ইকোনমিক দেশে পৌঁছে যাবে। সামরিক দিক থেকে ভারতবর্ষ চতুর্থ স্থানে। আর বাংলাদেশের পজিশন সারা বিশ্ব মানচিত্রে কোথায় আছে? আপনারা খালি অ্যাক্টিভিটি দিয়ে, কথাবার্তা দিয়ে এমন কিছু বলছেন যে যুদ্ধ করবেন, করুন যুদ্ধ, ঢুকে আসুন সেভেন সিস্টারে। আর ভারতবর্ষের সমস্ত সেনাবাহিনী, আধা সেনাবাহিনী, তারা কি শুধু বসে বসে দেখবে? তারা কিছু করবে না। ভারতবর্ষের সেনার অনেক কিছুই ব্যাপার আছে, সেগুলো আমি সর্বসমক্ষে বলতে চাই না, কারণ এটা আমাদের ইন্টেলিজেন্সের ব্যাপার এবং এগুলো প্রাইভেসি মেনটেন করাই উচিত। তাই ওপর আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানটা অবস্থিত ভারতবর্ষের পূর্ব দিকে, এটা ভারতবর্ষের আর্মির ইস্টার্ন কমান্ড রিজিয়নের আন্ডারে পড়ে, যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? কলকাতা। যার হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে কলকাতা, ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? কলকাতা। এবার বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশানটা তো আমি আগেই বললাম। এদিকে আছে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। ওদিকে আছে গিয়ে কি আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আপনারা যা সেভেন সিস্টার যারা বলছেন, হ্যাঁ। আর আমাদের হাসিমারাতে আছে এয়ারবেস একটা রয়েছে। তাহলে পুরো বাংলাদেশটাকে ভারতবর্ষ ঘিরে রেখে দিয়েছে, হ্যাঁ। এবার আমাদের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার কোথায়? কলকাতায়। আপনারা যত বাড়ছেন বাড়ুন, ভারতবর্ষ এখন সুতো ছাড়ছে, শুধু দেখছে, ডিপ্লোম্যাটিক্যালি দেখছে, আপনাদেরকে বারবার বোঝাচ্ছেও, বিভিন্নভাবে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে যে আপনারা নিজেদের জায়গায় ফিরে আসুন, আপনার দেশটাকে ভালোবাসুন, দেশে সরকার গড়ুন, নির্বাচন করুন, বারবার বলে যাচ্ছে। কিন্তু আপনারা উগ্র ভারত বিরোধিতা, উগ্র র্যাডিক্যালাইজেশনের দিকে এগোচ্ছেন কিছু পাকিস্তানের দালাল, কিছু আইএসআইয়ের লোক, এই সমস্তদের কথা। এবং কিছু ইন্ধন চায়নারও আছে কম বেশি, চায়না তো খুব চালাক, তাই জন্য দেখায় না। তা আমাদের যে বললাম কলকাতায় যে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার আছে, সেই হেডকোয়ার্টার থেকে ফোর্ট উইলিয়াম বলে যেটাকে, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে যদি একটা ইনস্ট্রাকশান আসবে ফোর্ট উইলিয়ামে, আর এই ফোর্ট উইলিয়াম থেকে কন্ট্রোল হয় টোটাল ইস্টার্ন কমান্ড। সেখান থেকে শুধু সেই ইনস্ট্রাকশানটা ফরওয়ার্ড হবে কোথায় কোথায়? ওদিকে আসাম, ওদিকে নাগাল্যান্ড, ওদিকে মিজোরাম, মণিপুর, এদিকে হচ্ছে গিয়ে হাসিমারা এয়ারবেস, ব্যাস। আচ্ছা, একটা কল্পনা করুন তো, আপনারা কী নিয়ে লড়বেন? হাসিমারা এয়ারবেস থেকে বেশি না 2টো রাফাল যাক, আর বঙ্গোপসাগরে আইএনএস বিক্রান্তকে দাঁড় করিয়ে দিক,
এটা তো অনেক পরে। তার আগে যদি এমনি ভারতবর্ষ নোটাম জারি করেছে বঙ্গোপসাগরের ওপরে আমাদের নিজস্ব পার্সোনাল মহড়ার জন্য, তার আগে এরপরে যদি আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে বা ভারত সরকার থেকে ঘোষণা করা হয় যে বাংলাদেশকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না, বাংলাদেশকে ভারতের জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না, আচ্ছা ভাবুন তো আপনারা কোথা দিয়ে সারা বিশ্বে যাবেন? ডক্টর ইউনূস কীভাবে আমেরিকায় যাবে ভেবে দেখেছেন? কোন দিক দিয়ে যাবেন? না যদিও জানো, তাহলে কস্টিং চার্জটা কীরাম পড়বে ভাবুন তো। আপনারা বাংলাদেশের যে বন্দর আছে সেই বন্দর থেকে বন্দরটা যদি বন্দরের সাইড দিয়ে যদি সমুদ্রপথটা ব্যবহার করতে না দেওয়া হয়, কোথা দিয়ে ঘুরে আপনাদের বাণিজ্য করতে যেতে হবে? ধরুন দেখা গেল যে সমুদ্রপথটা বন্ধ করলো না, শুধু ভারত সরকার ভারতের আকাশসীমাটাকে বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হলো। এইবার বাংলাদেশের কোনো একজন লোককে যদি পাকিস্তান যেতে হয়, কীভাবে যাবে? চায়নার ওপর দিয়ে যেতে হবে, অথবা বঙ্গোপসাগরের ওপর দিয়ে এসে ভারত মহাসাগর দিয়ে আরব সাগর দিয়ে তারপরে পাকিস্তান ঢুকতে হবে। ভাবুন তো কস্টিং চার্জটা কত পড়বে। তাই আপনারা যে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন, আপনারা একবার ভেবে দেখেছেন আপনারা বারুদের ওপর দাঁড়িয়ে দেশলাই কাঠি নিয়ে ঘোরাফেরা করছেন, অন্য দেশকে জ্বালাতে চাইছেন, আপনারা নিজেরাই তো আগে উড়ে যাবেন। তারপরে তো আমি ছেড়েই দিলাম যে হাসিমারা থেকে দুটো রাফাল বেরোক আর আইএনএস বিক্রান্তকে বঙ্গোপসাগরের সামনে দাঁড় করিয়ে দিক, আর ওদিক দিয়ে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আমাদের এদিকে হচ্ছে গিয়ে বিহার আর কোচবিহার, এই সব সাইড দিয়ে যত আমাদের ফোর্ট উইলিয়ামের আন্ডারে যত সেনারা রয়েছে তারা বাংলাদেশকে ঘিরে নেবে, নিয়ে ঢুকে যাবে। 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা লাগবে বাংলাদেশকে ভারতের পুরো কন্ট্রোলে নিয়ে নিতে, দখল করে নিতে। আপনারা 7 সিস্টার কী দখল করবেন? 5ই আগস্ট থেকে তো শুনেই আসছি 7 সিস্টার কেটে দেবো, 7 সিস্টারটা দখল করে নেবো, এই বাদ দিয়ে দেবো, সেই বাদ দিয়ে দেবো। তা ভাই মুখে বলে কিছু হবে না, করে দেখান, করে দেখান। সবসময় একটা কথা মনে রাখবেন, বাপ বাপ হতে হয়, বেটা বেটা। ভারত যদি সৃষ্টি করতে পারে, ভারত কিন্তু বললাম না বাকিটা, দেখলেন তো পুলওয়ামা পেহেলগাঁও অ্যাটাকের পরে পাকিস্তানের কি অবস্থা করে ছেড়েছে ভারত। আমাদের যে মিসাইলগুলো রয়েছে, বাংলাদেশের জন্য মিসাইলও লাগবে না, খারাপ কথা বলতে শোনালেও উত্তরপ্রদেশে যত লোক আছে তারা যদি বাংলাদেশে গিয়ে, উত্তরপ্রদেশের জনসংখ্যা বাংলাদেশের থেকেও বেশি, তারা গিয়ে যদি প্যান্ট খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে না, বাংলাদেশটা এমনিই ভেসে যাবে। আমরা বলতে চাই না, কিন্তু সবারই সহ্য ক্ষমতা আছে। আপনারা যেমন নিজের দেশকে ভালোবাসেন, তবুও সন্দেহ আছে আপনারা ভালোবাসেন কি না। যদি সত্যি আপনারা নিজেদের দেশকে ভালোবাসতেন, তাহলে আপনার দেশের সাধারণ মানুষের কথা না ভেবে দেশটাকে উচ্ছন্নের দিকে নিয়ে যেতেন না। আর প্রত্যেকটা ভারতবাসী কি জানেন তো, এক একটা অ্যাটম বোম। আমাদের কাছে সবার আগে দেশ, তারপরে ব্যক্তি, অন্তত আমি এটা মনে করি। সবার আগে দেশ, দেশ থাকলে আমরা থাকবো। সুতরাং আমাদের দেশকে নিয়ে কেউ খিল্লি করবে, কেউ অপমান করবে, সেটা আমরা মেনে নেবো না, সহ্য করব না। নরেন্দ্র মোদী তো অনেক পরে, বা স্টেটের মুখ্যমন্ত্রী তো অনেক পরে, এখানকার একটা জনগণ না ভারতের জন্য বাঁচে এবং সবসময় রেডি হয়ে থাকে কখন ভারত মাতার জন্য নিজের প্রাণটা দিয়ে দেবে। দেশের সেনারা তো দিচ্ছেই, কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ সবসময় এই গর্বে বাঁচতে থাকে যে যদি আমি দেশের জন্য শহীদ হতে পারি। সুতরাং ধৈর্যের পরীক্ষা ভারতবর্ষ কিন্তু আর দেবে না। এ ভারতবর্ষ কিন্তু নতুন ভারতবর্ষ। এ ভারতবর্ষ কাউকে খোঁচায় না, কিন্তু এই ভারতবর্ষকে যদি কেউ খোঁচায়, সে ভারতবর্ষ কিন্তু তাকে ছেড়ে দেয় না। সুতরাং আপনারা যেটা করছেন, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের কবরটা খুঁড়ছেন। আপনাদের এর থেকে এই যে আপনারা যেটাকে জেহাদ বলেন না, তা জেহাদটা করুন না নিজের দেশের দারিদ্রতা দূর করার জন্য, জেহাদটা করুন না নিজের দেশের ইন্ডাস্ট্রিতে উন্নতি করার জন্য, জেহাদটা করুন না নিজের দেশের
নির্বাচনটা করানোর জন্য। যে হাতটা করুন না, যে আপনাদের মনের ভেতরে যে সমস্ত নোংরা চিন্তাভাবনাগুলো আছে সেগুলোকে মুছে দিয়ে ভালো কিছু করার জন্যে আসুন না কম্পিটিশানে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশকে কোথায় নিয়ে গেছে লাস্ট 14 বছরে, আর আপনাদের দেশ, আপনার রাজ্যের, আপনার দেশের ডক্টর ইউনিস আপনার দেশটাকে কোথায় নিয়ে গেছে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যারা শিক্ষিত মুসলিম আছে বা অল্প বিস্তর যত কটা হিন্দু আছে তারা কিন্তু কখনোই এটাকে মেনে নিচ্ছে না। কিন্তু তারা কি করবে, তারা স্যান্ডউইচ হয়ে গেছে। ওই জেল থেকে যে সমস্ত অপরাধীগুলো ইউনিস ক্ষমতায় আসার পর বের করে দিয়েছে, বেরিয়ে গেছে, এবং কিছু পাকিস্তানের আরএসআইয়ের মদতে যারা উস্কাচ্ছে আর কিছু চায়না দূর থেকে কিছুটা হেল্প করছে, তারা আপনাদেরকে নাচাচ্ছে আর আপনারা নাচছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সে 93,000 সৈন্য, সেই সৈন্যটাকে ইন্দিরা গান্ধী বসিয়ে খাইয়েছিল 1 বছর ধরে, কিন্তু নরেন্দ্র মোদী খাওয়াবে না, খাইয়ে তাদের চর্বি বাড়াবে না। সকালবেলা ধরবে, বিকেলবেলা খরচা হয়ে যাবে। সুতরাং যতটুকু আপনাদের, কি বলবো, খারাপ লাগে কথাটা বলতে, তাও বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের দেশের সম্বন্ধে অনেক কিছু বাজে বাজে কথা আপনারা বলছেন, আমরা তো সেই অনুযায়ী কিছু বলছিই না। যতটুকু আপনাদের অকাত আপনারা ততটুকু চলার চেষ্টা করুন। আর ভারতবর্ষকে দখল করা তো ছাড়ুন, আমরা তো চাইছি আপনারা 7 সিস্টারে ঢুকুন বা ওই চিকেন নেকটা কাটুন, তারপরের খেলাটা আমরা খেলবো। বললাম তো 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা পুরো বাংলাদেশ চলে আসবে আমাদের কাছে। আপনাদেরও একটা চিকেন নেক আছে, মনে রাখবেন, চট্টগ্রাম পুরো আলাদা হয়ে যাবে। আর যারা এই সমস্ত কথা বলছে, যারা আপনাদেরকে উস্কাচ্ছে, তারা কেউ বাঁচাতে পারবে না। যারা নিজেদের দেশকে, পাকিস্তান নিজের দেশকেই ঠিক করে তৈরি করতে পারলো না, তা আপনাদেরকে কি তৈরি করবে বলুন না, কি তৈরি করবে? আজকে তর্কের খাতিরে ধরুন, আদানি কত টাকা পায় আপনাদের দেশের থেকে ইলেকট্রিকের বিল বাবদ? আদানি যদি ইলেকট্রিকটা বন্ধ করে দেয়, আপনাদের দেশে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে? আপনাদের বাংলাদেশটা তো পুরো অন্ধকার হয়ে যাবে। পাকিস্তানের এগেনস্টে যে নরেন্দ্র মোদী যে জলটা বন্ধ করে দিল, আজকে যদি এই যে গঙ্গার পথটাকে চেঞ্জ করে দেওয়া হয়, তা আপনারা তো শুকিয়ে মরে যাবেন। আপনাদের প্রোডাক্টিভিটি হবে কিছু? আপনারা যত বড় বড় কথা বলছেন, আকাশপথটা বন্ধ করে দিল, আপনারা কোথাও যেতে পারবেন? কীভাবে যাবেন? যদিও যান, কত খরচা হবে বলুন? বেনাপোল থেকে ট্রাকটা সড়ক পথে পরিবহন ব্যান করে দিয়েছে, এখন জাহাজ নিয়ে যাচ্ছেন, দেখতে তো পাচ্ছেন কত খরচা হচ্ছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনাদের রাজ্যে যে কটা গার্মেন্টসের ইন্ডাস্ট্রি আছে, তাদের সেই সমস্ত ইন্ডাস্ট্রির এমডি বা মালিক বা কোম্পানির মালিককে জিজ্ঞেস করুন যে ক্যারিং কস্ট, শিপমেন্টের কস্ট কীরকম বেড়েছে। সুতরাং বারবার বলছি, ভারতবর্ষের পরীক্ষা নেবেন না। আর পড়ে রইল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কী আছে, আপনারা তো পড়াশোনায় জানেন আপনাদের মধ্যে, ওখানে যতগুলো ক্লজ আছে, সেই ক্লজের মধ্যে একটা ক্লজ এরকমও আছে, হ্যাঁ ফেরত দেওয়া যায়, কিন্তু যখন সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি স্টেবল হয় বা এমন কোনো সিচুয়েশান না থাকে যে সিচুয়েশানে যাকে পাঠানো হচ্ছে তার এখানে প্রাণহানি হতে পারে, সেক্ষেত্রে তাকে যদি ভারত সরকার চায়, তাকে তখন নাও দিতে পারে। তা আপনারা প্রত্যর্পণ চুক্তিটা ভালো করে পড়ুন না। ভারতবর্ষ সাধারণত আইনটাকে মেনে চলারই চেষ্টা করে। ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে ভারতবর্ষে যে যে জায়গাগুলোয় স্মৃতিসৌধগুলো ছিল, সেগুলোকে তো আপনারা পুরো ধ্বংস করে দিয়েছেন। কি না, ভারতের কোনো কিছু চিহ্ন রাখবো না, অথচ ভারত না থাকলে বাংলাদেশটা তৈরি হতো না, তার চিহ্নটাই থাকতো না। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সেনারা আপনাদের দেশের মধ্যে কত মহিলাদের রেপ করেছে, কত হিন্দুদের মেরেছে, কত মুসলিমদেরও মেরেছে, সেগুলো আপনারা সব ভুলে গেছেন। এখন আপনাদের সেই রাজাকাররা বন্ধু হয়ে গেছে, যারা আটকাচ্ছে আপনাদেরকে, যারা আপনাদেরকে সুতো টোরে টানছে আর আপনারা নাচছেন। সুতরাং যতদূর এগিয়েছেন এগোন, ভারতবর্ষের কিছু যাবে আসবে না, বলছি তো। ভারতবর্ষের সব কিছুই রেডি করা আছে। ভারতবর্ষ অনেক কিছু প্রোটোকল মেনে চলে, সারা বিশ্বের কাছে ভারতবর্ষের একটা সম্মান আছে। এবং সারা ভারতবর্ষ কেন, সারা আপনারা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, সারা বিশ্ব এগুলো দেখছে। এরপরে যদি মোদি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো স্টেপ নেয়, আমাদের কাছে হাজার একটা রিজন আছে তার এগেনস্টে এক্সকিউজ দেওয়ার জন্য আমরা কেন অ্যাটাক করেছি।
আপনাদেরকে কৈফিয়ত দেওয়ারও আমাদের প্রয়োজন পড়বে না, 4 ঘন্টার মধ্যে আপনারা সব গল্প হয়ে যাবেন। তাই সব উচ্চিংড়ি নেতাদের বলছি এবং বাংলাদেশের সাধারণ মানুষদেরও বলছি, যারা আপনারা দেখছেন, আপনাদের এই উচ্চিংড়ে সব নেতামন্ত্রীগুলোকে, নেতামন্ত্রী তো কেউ নেই, উচ্চিংড়ে নেতাগুলো আপনাদেরকে কিন্তু সমূহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ট্রিটমেন্ট করান না, আপনাদের বাংলাদেশে হাসপাতাল তৈরি করুন না, কেন ভারতে আসেন? কটা ভারত থেকে লোক বাংলাদেশে ট্রিটমেন্ট করতে যায় আর কটা বাংলাদেশ থেকে লোক ভারতে এসে ট্রিটমেন্ট করায়, দেখুন না। আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের প্রয়োজন পড়বে না। এত ভারত বিদ্বেষ থাকা সত্ত্বেও ভারত কিন্তু চাল ডাল রপ্তানি বন্ধ করেনি, ভারত কিন্তু জল আটকায়নি, আদানি কিন্তু এখনও ইলেকট্রিসিটি দিয়ে যাচ্ছে। এইগুলো আপনাদের মাথায় রাখা উচিত। আপনারা কন্টিনিউয়াস ভারতের এগেনস্টে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছেন। এনাফ ইজ এনাফ, সব কিছুরই একটা লিমিট আছে। এরপর যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে একমাত্র বাংলাদেশের সেই সমস্ত উচ্চিংড়ি নেতারা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। তার জন্য ভারত দায়ী থাকবে না। আর ভারত যখন করে, সব কিছু ওপেন করে, ওপেনলি করে, কারণ ভারত তার অবস্থানটা জানে। ভারতবর্ষের সেনা তো অনেক বড় জিনিস, ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ, তাদের কাছে দেশটা সবার আগে। দেশ থাকলে সব থাকবে, আমরা এই নিয়ে বাঁচি। দেশের জন্য যদি আমরা মরে যেতেও চাই, এটা আমাদের গর্বের বিষয় হয়। সেক্ষেত্রে আমরা কাউকে রেয়াত করি না। যদি এখনও শুধরে যান তো খুব ভালো, নাহলে কিন্তু আপনাদের সমূহ বিপদ আছে। আর আমরা রেডি, আমরা পরিষ্কার রেডিই আছি। বললাম না, স্বরাষ্ট্র দপ্তর থেকে ফোর্ট উইলিয়ামে একটা সিগন্যাল আসবে, গ্রিন সিগন্যাল আসবে, এবং সেই সিগন্যালটা শুধু ইস্টার্ন কমান্ডের যত রাজ্য আছে সেখানে ফরওয়ার্ড হয়ে যাবে বেস ক্যাম্পে। আপনারাও দেখবেন মানচিত্র থেকে ফরওয়ার্ড হয়ে গেছে। আর কি বলবো, বলতেও লজ্জা লাগে, বলতেও হাসি লাগছে। সুতরাং যদি এখনও আপনাদের হুঁশ না ফেরে, ভগবানও আপনাদের হুঁশ ফেরাতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষের জন্যে ভালোবাসার শুভকামনা রইল। আপনাদের লোকেদের মতো তো, আপনাদের দেশের ওই নাগরিকদের মতো তো আমরা গালাগাল করতে পারবো না। আমরা আমাদের দেশটাকে যেমন ভালোবাসি, বাংলাদেশকেও আমরা সেভাবেই ভালোবাসি। কিন্তু কিছু কিছু লোক, কিছু কিছু সন্ত্রাসী, যারা এই ভালো থাকাটা, দুটো দেশ ভালো থাকুক, ভালো সম্পর্কে থাকুক, এটা চাইছে না। তাই জন্যে তারা এই ধরনের উশৃঙ্খলতা শুরু করেছে। তবে এই উশৃঙ্খলতা যদি শেষ না হয়, খুব সম্ভব খুব তাড়াতাড়ি আপনারা এর জবাব পাবেন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। ভালো থাকবেন, দেখা যাক কী হয়।